নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চক্রবর্তী আবারও এসে গেছি তোমাদের গল্প পাঠের আসরে নতুন দুটি গল্প পাঠ করে শোনাতে। তোমরা কেউ যদি উপস্থিত হও আমাকে একটু বলো যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার গলার ভয়েসটা তোমরা পাচ্ছ কিনা। মাঝে মাঝে আমি একটু কাশবো, মানে আমার শরীরটা খারাপ, তোমরা জানো। আমি গরম জলও খাবো আর কি। তো আমি আমার কর্তামশাইকে দেখতে পাচ্ছি, আমি বন্ধুরা আরো কয়েকজন জয়েন করুক, তারপর আমি গল্প পাঠ শুরু করব। সব পরিষ্কার বলে দিয়েছেন আমার কর্তাবাবু। আর কয়েকজন বন্ধু উপস্থিত হলেই আমি আজকের গল্প পাঠের আসরে নতুন গল্প দুটি পাঠ করে শোনাবো। আজকে যে দুটি গল্প আমি নির্বাচন করেছি দুটোই ভূতের গল্প, একটু ভিন্ন স্বাদের, একটু অন্যরকম। তোমরা শুনে তারপর আমাকে বলবে তোমাদের কিরকম লেগেছে। তোমরা কি কেউ এসেছো? আমি কমেন্ট এখনো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমার কর্তামশাই ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। স্লো কানেকশন দেখাচ্ছে। মাঝে মাঝে আমাদের অন্তর্জাল ভীষণভাবে ডিস্টার্ব করে। কর্তামশাই বলছেন শুরু করে দিতে, আমি শুরু করে দিচ্ছি। আজকে প্রথম গল্প ডাবল রোল। গল্পটির লেখক উল্লাস মল্লিক। নাড়ু ওঝার সময়টা এখন বেশ যাচ্ছে, মানে পশার একেবারে জমজমাট। রুগীর ঠেলায় নাওয়া খাওয়া সময় নেই। হাড়ু ওঝা মরে গিয়ে তর্ক এই চলছে। কদিন আগেও একরক্তি কদর ছিল না তার, যা কিছু নাম ডাক তখন ওই হাড়ু ওঝার। ভূতে ধরা কেস মানেই হাড়ু ওঝা। এমন নাকি হয়েছে যে কল পেয়ে গিয়েছে হাড়ু রুগী দেখতে, কিন্তু গিয়ে দেখে রুগী ফিট। মানে হাড়ুকে কল দেওয়া হয়েছে শুনেই ভূত পগার পার। ভূতের ভয় পেলে লোকে তখন রাম রাম না করে হাড়ু হাড়ু বলতো, তাতেও কাজ হতো বেশি। এই যখন অবস্থা, লোকে আসবে কেন নাড়ুর কাছে? আসতো না বড় একটা। শুধু যে কেসগুলো হাড়ু রেফার করত সেগুলো পেত নাড়ু। হাড়ু হয়তো বলল, আজ আমি আর পেরে উঠবো না বাপু, দুটো ব্রহ্মদত্তি আর মামদোর কেস আছে। তোমরা যা বলছো লক্ষণ শুনে তো মনে হচ্ছে মেচো পেতনি ধরেছে, সামান্য ব্যাপার। তোমরা বরং নাড়ুর কাছে যাও, গিয়ে বলো আমি পাঠিয়েছি, ওই যা করার করে দেবে। সে একদিন গেছে নাড়ুর, না খেতে পেয়ে নিজেই মরে ভূত হওয়ার অবস্থা। মাঝে মাঝে মনে হতো ওঝাগিরি ছেড়ে দিয়ে অন্য প্রফেশনে চলে যাবে, দুটো খেয়ে পড়ে বাঁচবে, যা হোক। ঠিক তখনই ভাগ্যে চাকাটা তার বাঁই করে ঘুরে গেল হঠাৎ। দেহ রাখলেন হাড়ু ওঝা। মানুষজন বলা কোয়া করল, এবার ভূতেদের জ্বালায় না দেশান্তরী হতে হয়, বাঁচাবার মতো তো আর কেউ রইল না আমাদের। নাড়ু ওঝার কি আর ক্যালি আছে? একদিন হলো কি, মিত্তিরদের বড় বউটাকে ভূতে ধরল। মিত্তিরা বড় লোক মানুষ,
তারা খরচ খরচা করে ভিন গাঁ থেকে বাঘা ভাগা সব ওঝা আনা করালো, কিন্তু হলে কি হবে, সব কটা ফেল। বউটার একেবারে যাই দশা। শেষে কে একজন যুক্তি দিল, আরে নাড়ুকে ডাকা হোক না একবার, হাজার হোক ঘরের লোক তো, হারুর সঙ্গে একই গায়ে এতদিনের বাস, বলা যায় না এক দুটো বিদ্যে টিদ্যেও শিখে থাকতে পারে। ফার্স্ট বয়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে ফেল করা ছেলেও কিছু উন্নতি হয়। ডাক পেলেন নাড়ু ওঝা, গিয়ে লক্ষণ দেখে বুঝলেন শ্যাওড়া গাছের পেতনি ধরেছে। দাওয়াটা তার জানাই ছিল, সর্ষে শুকনো লঙ্কা বেলকাঠে পুড়িয়ে ধোঁয়া দিলেন খুব কষে। তারপর কৃত্তিবাসী রামায়ণে লঙ্কা কাণ্ড থেকে কিছুটা আওড়াতেই পেতনি হাওয়া, ব্যাস। তারপর থেকে রুগীর অভাব হয়নি নাড়ুর। সুনাম সুখ্যাতি একেবারে হই হই করে ছড়িয়ে পড়লো চারদিকে। রাতে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করছিলেন নাড়ু। সারাদিন বড্ড ধকল গেছে। শ্যামপুরে একটা কেস ছিল তার, জটিল কেস। নচ্ছার একটা স্কন্ধকাটা ধরেছিল বাড়ির কর্তাটাকে। স্কন্ধকাটা ধরলে বেশ চিন্তার ব্যাপার। স্কন্ধকাটা ভূতের মুন্ডু থাকে না বলে নাক কানের বালাই নেই, তাই লঙ্কা পোড়া সর্ষে পোড়া গন্ধ দিয়েও লাভ হয় না। রামায়ণ পাঠ করলেও ফল মেলে না, কানই নেই তো শুনবে কোথা থেকে। এইখানে চাই বিচুটি দাওয়াই। মরার খুলিতে মন্ত্রপ্রুত গঙ্গা জল দিয়ে রাম তুলসী গাছের পাতা দিয়ে ছেটাতেই কাজ হলো। দক্ষিণা মিলেছে ভালোই। হুঁকো টানতে টানতে নাড়ু ভাবছিলেন এবার বাড়ির চারদিকে উঁচু পাঁচিল তুলতে হবে, চোরের উৎপাত বড় বাড়ছে। নাড়ু ওঝা ভূতের জম হলে কি হবে, চোর জব্দ করা মন্ত্র তো তার জানা নেই। হঠাৎ জানলার কাছে একটু খুটখাট শব্দ হলো। নাড়ু সচকিত হলো, চোর মনে হচ্ছে, কিন্তু তারপরে গন্ধটা পেলেন, সেই চেনা গন্ধ। মনে একটু সন্দেহ তার, এখানে তো এ গন্ধ পাওয়ার কথা নয়। ভালো করে আর একবার নাকটা টানলেন তিনি। হ্যাঁ, নিঘাত মনে হচ্ছে। তার এতদিনের অভিজ্ঞতা ভুল হবার নয়। হাতের হুঁকোটা রেখে উঠলেন নাড়ুবাবু। তিনি হলেন গিয়ে ভূতের জল্লাদ, আর তার ঘরেই কিনা ভূত। ব্যাটাকে ধরে কষে শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি গিয়ে ব্যাগ থেকে করটি মালাটা বের করতে গেলেন, কিন্তু আগেই অন্ধকার কোণ থেকে খুব মৃদু গলায় কি যেন বলে উঠল, থাক থাক, শোনো, কথা আছে। নাড়ু হুঙ্কার দিলেন, কে তুই? আরে আমি গো। আমিটা কে শুনি? আমি 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 হারু ওঝা। গন্ধ শুকে তো তোমার বোঝা উচিত ছিল। কিছু মনে করো না বাপু, তোমার শিক্ষে দীক্ষের এখনো কিছু খামতি আছে। ভূতে শুধু গন্ধ পেলেই হবে না, কে ভূত তাও ধরে ফেলতে হবে। তুমি বাপু ভূতেশ নন্দীর লেখা গুজ্জক শাস্ত্রের সপ্তম খণ্ডটা একবার ঝালিয়ে নিও তো, সব দেওয়া আছে ওখানে। মনে মনে একটু লজ্জা পান নাড়ু। বলেন, আসলে অনেক দিন আগে পড়া তো, সব ঠিকঠাক স্মরণে নেই। তা আপনি হঠাৎ করে আমার কাছে কি মনে করে? খুব দরকার ছিল বাপু। হ্যাঁ হ্যাঁ, বলুন না। একটু ব্যস্ত গলায় নাড়ু বলে ওঠেন, কি করতে হবে আপনার জন্যে? এখানে আমি বড় অশান্তিতে আছি। তা কেন? অশান্তি কেন? মনুষ্য জন্মের কর্মফল। একটা দীর্ঘশ্বাস ফেলে হারু বলে, তুমি তো ভালোই জানো, মানুষ থাকতে বিস্তর ভূতকে জব্দ করেছি আমি এই গোটা তল্লাতে। একেবারে ভূতের মহামারী লাগিয়ে দিয়েছিল।
এখন সেই রাগে সব বেটা আমার উপর শোধ তুলছে, একেবারে তিষ্ঠ হতে দিচ্ছে না গো। খুব অবাক হয়ে নাড়ু বলেন, সে আবার কেমন কথা? তবে আর বলছি কি? হারু বলে, ঘুরতে ফিরতে অত্যাচার। কেউ হয়তো খুলিতে খট্টাং করে একটা গাঁটটা মেরে দিল, কেউ হয়তো হাঁটু থেকে একটা ঠেং খুলে দিয়ে ছুট। এই দেখো না, আজ সন্ধেবেলা তাল গাছে বসে একা একা হাওয়া খাচ্ছিলুম, অমনি একদল চ্যাংড়া ভূত পেছন থেকে আমার মুন্ডুটা হ্যাচকা টানে খুলে দিয়ে ফুটবল খেলতে লাগলো। দেখো, খুলি তো ক জায়গায় চির খেয়ে গেছে, দেখো 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 দেখো, হাত বুলিয়ে দেখো। নাড়ু বলে, থাক থাক, বুঝতে পেরেছি। ছোকরাগুলোর বাপ মার কাছে নালিশ করলুম, কোনো লাভ হলো না, বরং হি করে হাসতে লাগলো। বুঝলুম তাদের আশকারাতেই হয়েছে এসব। এখন তুমি বাপু আমাকে একটু আশ্রয় দাও। আমি খুব অবাক গলায় বলল নাড়ু, হ্যাঁ, তোমার তখন বেশ নাম ডাক, তোমার নামে আমাদের ওখানে বেশ ভয় ডর পায় সকলে। তোমার কাছে থাকলে কেউ আর জ্বালাতনের সাহস পাবে না। এই দেখো না, হাসছি যখন একদল ফেইয়ের মতো পেছনে লেগেছিল, কিন্তু যেই তোমার বাড়ির দিকে এলুম অমনি সবার সে কি দৌড়। আমি বাবু তোমার এখানেই থাকবো, তুমি না করুনি, তোর কাজকর্ম করে দেবো খন। নাড়ু বলে, কাজকর্ম আবার কি? আপনি হলেন কি গুরুদেব মানুষ, মানে আর কি গুরুদেব ভূত? আপনি থাকবেন, এ তো আপনার মা আমার ভাগ্যের কথা, থাকুন যতদিন খুশি। হারু বলে, আশীর্বাদ করি বাবা, অনেক বড় হও, আমাকেও ছাপিয়ে যাও, তোমার নামে আমার জাত ভাইদের যেন দাঁত কপাটি যায়। থ্যাংক ইউ সুদীপ্তা। এরপরে ঘটনা শোনো। অভাবের দরুন বয়সকালে সংসার ধর্ম করা হয়নি নাড়ুর। যখন সুদিন ফিরেছে তখন বয়স গড়িয়ে গেছে অনেকটা, তাই বিয়ে শাদীর চিন্তা তার মাথায় আসেনি। একাই থাকেন, তা একলা মানুষের সংসার যেমন হয় তারটাও তেমন, একটু ছিঁড়েছাদের অভাব। বাড়ির আশেপাশে আগাছার জঙ্গল, ঘরের মেঝেতে এক পুরো ধুলো, আর বিছানা লণ্ডভণ্ড, মশারি হয়তো টাঙানোই আছে সারাদিন ধরে। কয়েকদিন পর দেখা গেল বাড়ির শ্রী ফিরেছে যেন। আগাছা সাফ, টান টান বিছানা, তক তক করছে ঘরের মেঝে, সিলিংয়ে এতটুকু ঝুল ময়লা নেই। আরো অবাক কাণ্ড, নাড়ু জাবদাপোতায় দত্তদের বাড়ি গেছেন কলে, গিয়ে দেখেন ব্যাগটাই আনা হয়নি, অথচ ব্যাগেই আছে ভূত তাড়ানোর সাজসজ্জা, অস্ত্রশস্ত্র, জড়িবুটি। কি হবে এখন? আবার তাহলে বাড়ি যেতে হবে নাড়ুকে, সে তো অনেকটা পথ। এদিকে দত্তদের ছোট মেয়ে যাকে ভূতে ধরেছে তার খুব করুণ দশা। কি যেন একটু চিন্তা করলেন নাড়ু। তারপর একা একা দত্ত বাড়ির ছাদে উঠে গেলেন, নেমে এলেন একটু পরে, হাতে সেই ব্যাগ। আর একদিন টগরপুরের চাটুর্যে বাড়িতে যাচ্ছেন কলে, পথে মস্ত কালা নদী, বর্ষার দিন টইটুম্বুর জল, একমাত্র বাঁশের সাঁকোটাই ভেঙে গেছে আগের দিন রাতে। হঠাৎ দেখা গেল নাড়ু হাজির, জামা কাপড় একেবারে খটখটে শুকনো। সবার প্রশ্ন, কি করে এলেন ওজামশাই? আমরা তো আপনার আশা একরকম ছেড়েই দিয়েছিলুম। কিছু বললেন না নাড়ু, মুচকি হাসলেন শুধু। এইসব কাহিনী যত ছড়িয়ে পড়তে লাগলো তত নাম যশ পাল নাড়ু ওঝার। কিন্তু দিনে দিনে তারও তো বয়স হলো, এখন কলে যাবার মতন শরীরের তাগত নেই। রুগী এলে মাপচে ফিরিয়ে দেন। একদিন নেই হঠাৎ হারু ওঝার ভূত বলল, হ্যাঁ, এটা কি ঠিক কাজ করছো? নাড়ু অবাক হয়ে বললেন, কিসের কি কাজ? এই যে লক্ষ্মীকে ফিরিয়ে দিচ্ছ, ভূতে ধরা মানুষ হলো গিয়ে তোমার লক্ষ্মী।
নাড়ু বলেন, তা শরীরে আর না কুলেলে কি করি বলুন? যদি কিছু মনে না করো তা একটা কথা বলি। বলুন বলুন, কি কথা? বলি কি, ভূত তাড়ানোর প্যাঁচ পাঁজার সবই তো আমার জানা, মন্ত্রতন্ত্র দিব্যি স্মরণে আছে এখনো। তাই বলে কি, তোমার চেহারাটা ধারণ করে কাজটা তো আমিই করে দিতে পারি। তোমার দুটো পয়সাও হয়, আর 5টা লোকের উপকারও হয়। এই ভেবে নাড়ু বলেন, আর তা যখন বলছেন তখন আর আপত্তি করি কেনে? তারপর থেকে দেখা গেল নাড়ু ওঝা আর কাউকে ফেরাচ্ছেন না। ডাক দিলেই হাজির কিছুক্ষণের মধ্যে। আর বুড়ো বয়সে কাজকর্মের ওস্তাদি যেন আরও বেড়ে গেছে। মানুষটা ঝড়ের গতিতে হাজির হয়, চোখের পলকে কাজ সাঙ্গ করে ফেলে। কেমন যেন পলকা পলকা ছায়া ছায়া ভাব শরীরে। লোকে বলা বলি করে, ভূত ঘেটে ঘেটে মানুষটা যেন ভূত হয়ে গেছে বলে আর কপালে হাত ঠুকিয়ে প্রণাম করে নেয় শুধু একটা। কেমন লাগলো তোমাদের বলো? শুভ সন্ধ্যা সুদীপ্তা। একটু অন্যরকম গল্প বললাম তোমাদের। এতদিন একটু গুরুগম্ভীর গল্প শোনাতাম, একটু মজার। মানে ভূতের সহাবস্থান হলো মানুষের শরীরে। ভালো লেগেছে? থ্যাংক ইউ সুদীপ্তা। থ্যাংক ইউ রঞ্জিতা, তোমার ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে শুনে। ভূতেরও রকম ফের হলো আর কি। এরপরে যেটা বলবো, এই লেখকের গল্প আগেও তোমাদের শুনিয়েছি। লেখকের নাম শক্তিপদ রাজগুরু। মানে গল্পটির নাম ভূতের পাল্লায়। পড়া শুরু করি, শুনতে থাকো। বন পাহাড়ে ঘোড়া আমাকে যেন নেশার মতন পেয়ে বসেছিল। তাই দিশাহীন হয়ে বের হয়ে পড়তাম ভারতের বহু অরণ্যে। মায়া দুর্গম সুন্দরবনের গভীরে নৌকাতেই কাঠুরিয়াদের সাথে বেশ কিছুদিন বাসও করেছি। এইসব যাত্রায় মাত্র সমীরই আমার সঙ্গী হয়েছে। অন্য বন্ধুরা বিপদ সংকুল এই অরণ্য জীবনের সাথী হতে চায় না। সেবার সারান্দা অরণ্যে যাচ্ছি, গভীর গহীন অরণ্য, আর 700 পাহাড়ের দেশ সারান্দা। বিস্তীর্ণ বনাঞ্চল, পাহাড়গুলো রয়েছে দামি আয়রন, নিকেল আর তামায় ভরা। প্রবাদ আছে এখানে নাকি কোনো পাহাড়ে সোনারও সন্ধান পেয়েছেন তখনকার ইংরেজরা। তার প্রমাণ হিসেবে এখানে নদীর বালিতেও নাকি অনেকে সোনার কণা পায়। আর আছে হাতির দল, বাইসনের পাল, হরিণ শম্ভুর তো আছেই। বনের প্রায় 25 কিলোমিটার ভিতরে রয়েছে বন বিভাগের অফিস, ওখানেই রয়েছে 2-1টা বাংলো। সেই থলকাবাদ বনাঞ্চলেই আমাদের যাত্রা। বাইরের শহর থেকে 7 দিনের মতো চাল, ডাল, আটা, নুন, তেল, মাছ, আলু, পেঁয়াজ, দেশলাই, মোমবাতি যা যা লাগে সবই তুলে নিতে হয়েছে, কারণ ওই গভীর অরণ্যে হাট বাজার নেই। সব রসরোদ নিয়ে জিপে তুলে যাত্রা শুরু হলো বন পাহাড়ের পথে। গভীর অরণ্য, বিশাল গাছগুলোর গুড়িতে শ্যাওলা জমেছে। সূর্যের আলোও ঢোকে না, পাতা পড়ে রাস্তাতেই ঢেকে গেছে। গাছপালার ডাল ভেঙে পড়ে আছে। সমীর বলে, এ কোথায় এলাম রে? আমি বলি, বন পাহাড়ে দেশে এসে বন দেখবি না তাই কি কখনো হয়? বেশ আতঙ্কময় পরিবেশ। বন চলেছে চড়াইয়ের পথে। আর্তনাদ করে সেও যেন তাড়া খাওয়া জানোয়ারের মতো চলেছে। বেশ খানিক পাহাড় উত্তরাই হয়ে পার হয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি।
জায়গাটা বেশ সমতল, উপত্যকার মতো। চারদিকে গভীর বনে ঢাকা পাহাড়ে প্রহরা। এটাই থলকাবাদ। ওদিকে বনবসতি, কিছু ছড়ানো ছিটানো প্রাচীন শালগাছের নিচে আদিবাসীদের বসতি। একটা নদী এই রহস্যাবৃত বন পাহাড়ের বুক চিরে বের হয়ে এসেছে। নদীতে বালিই বেশি, সামান্য জলধারার বয়ে চলেছে। হাঁটুভোর স্বচ্ছ জলধারা পাথরের ঘা ঘেয়ে চঞ্চল গতিতে ছুটেছে, মৃদু শব্দ তুলে। ড্রাইভার এদেশীয় লোক। এই বনে সে মাঝে মাঝে ছুটি নিয়ে আসে। সেই বলে, সাবজি, এ সোনা নদী, এর বালিতে সোনার খোঁজ করে আদিবাসীরা। এই বনে কোথাও নাকি সোনার পাহাড়ও আছে। সাহেবরা এখানে সোনার কারখানা গড়ার জন্য এসেছিলেন। ওদিকে একটা বাংলো, দেখে মনে হয় ইংরেজ আমলেই তৈরি। সমীর বলে, এই যে সাহেবই বাংলা রে। এখন সাহেব নেই, চল দেখি কি ব্যবস্থা আছে। ড্রাইভার বলে, এখানেই থাকবেন নাকি? বন বাংলো তো ওদিকে ফরেস্ট কলোনিতে। এখানে পরিবেশটা মনোরম। একটা ছোট পাহাড়ের মাথায় সমতল ভূমিতে বাংলো। নিচ থেকে একটা মোরাম ঢালা পথ পাহাড়ের গায়ে পাক দিয়ে উপরে উঠেছে। সেই সোনা নদীটা পাহাড়ের গায়ে পাক খেয়ে খেয়ে বের হয়েছে। বাতাসে প্রবাহমান জলধারার গুঞ্জরণ ওঠে। নদীর ওপর একটা কাঠের ব্রিজও আছে। পাহাড়ের চারদিকে কলকে ফুলের বন, হলুদ ফুলে পথটা ঢেকে আছে। স্তব্ধতার মাঝে নদীর চলার শব্দ, পাখির ডাক শোনা যায়। আমি বলি, চ না, যদি ওখানে ঠাঁই পাই। সুন্দর তো পরিবেশ। ড্রাইভার আর কথা বলে না, গাড়ি নিয়ে উপরের বাংলোর দিকে যেতে থাকে। ঘুরপাক খেয়ে পথটা পাহাড়ের উপর বাংলোর কাছে এসে থামল। এককালে বাংলোর সামনে সুন্দর বাগান ছিল। এখন সেই বাগানের চিহ্ন হিসেবে দু চারটে ফুলের গাছ এখানে ওখানে দাঁড়িয়ে আছে, আর বাকি জায়গাটা আগাছাই ভরে গেছে। তবু বাংলোটা ঠিকঠাক রয়েছে। দেখে মনে হয় লোকজনের যাতায়াত বেশি হয় না। চারদিকে স্তব্ধতা, কেউ আশেপাশে নেই। দরজায় তালা। হাঁক পাড়ি, চৌকিদার, চৌকিদার। কোনো সাড়া নেই। গাড়ি থেকে নেমে ওই আগাছাটার মধ্যে দিয়ে বারান্দায় গিয়ে উঠি। বারান্দা সাফ সুতরো। চৌকিদারকে হাঁক দিই। হঠাৎ ঝোপের দিক থেকে একটা লোক দাঁড়ায়। ওদিকে কি যেন করছিল সে। লোকটাকে দেখে চমকে উঠি। ওর মুখের একদিকটা যেন খাবলানো, একটা চোখ স্থির, বাঁ হাতটা কেমন চোখ খাওয়া, অন্য চোখটা বেশ জলজল করছে। ওর চেহারাটাই কেমন যেন বীভৎস, বিকৃত। লোকটা ভাঙা গলায় বলে, হামি চৌকিদার আছে। আমরা অবাক হয়ে চৌকিদারকে দেখছি। চৌকিদারটা বুঝেছে যে তার দিকে চেয়ে চমকে উঠেছি। লোকটা সে ভীত চকিত ভাবটা কাটানোর জন্যই বলে, ভালু আমাকে পাকড়ে ছিল, সে ভালুকে हम भी खत्म করে দিয়েছিলেন, लेकिन वो भी ऐसा जख्मी করে দিল না। বুঝলাম, বনে এমন আরো বিকৃত মানুষের চেহারা আছে যারা কোনো পশুর সাথে লড়াই করে নিজেদের বাঁচিয়ে রেখেছে। আমি বলি, দরজা খোলো, এখানে কদিন থাকা যাবে তো? লোকটা ইতি উতি করছে। আমরা যে থাকতে চাইছি এখানে সেটা যেন মনোপুত নয়। বলে, এখানেই থাকবেন? এসব চৌকিদারকে কি করে হাতে আনতে হয় তা বনে ঘুরে জেনেছি। পকেট থেকে 10 টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বলি, তালা খোলো, কদিন তুমিও আমাদের খানা পাকাবে, সাথ মে খাবে। লোকটা টাকাটা ফতুয়ার পকেটে পুরে এবার
নীরবে দরজার তালা খুলে দিল। বেশ সুন্দর ঘর, মেঝেতে স্যাটিং পাতা, ওদিকে দুটো খাট বিছানাও রয়েছে, লাগোয়া বাথরুমও বেশ ভালোই। তবে জল আনতে হয় নিচে, ওই নদী থেকে। বাংলোয় খাঞ্চারে ঘর। একটা ঘড়ি খুলেছে সে আমাদের জন্য। ওদিকে ব্রিটিশ আমলের ফায়ার প্লেস, চিমনি। দুটো জানালা খুলে দিতে ওদিকে ঘন জঙ্গলের দৃশ্য ভেসে ওঠে। সমীর বলে, ঘরটা ভালোই বল। এর মধ্যে ড্রাইভার আমাদের মালপত্র সব নামিয়ে দিয়ে 30 কিলোমিটার বন পার হয়ে শহরে ফিরে যায়। আমরা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন থাকবো এই বনের গভীরে। 7 দিন পর ও ফিরে এসে আমাদেরকে নিয়ে যাবে। জিপটা চলে যেতে আমাদের মনে হয় আমরা যেন সত্যি বনবাসে নির্বাসিত হয়ে গেছি। বন কলোনিও অনেক দূরে। মাঝে মাঝে একটু গলা ভিজিয়ে নিচ্ছি। এখানে আমরা মাত্র 2 জন। অবশ্যই চৌকিদারও আছে, ওর নাম সুখারাম। সে তার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে বাঁকে দুদিকে দুটো বালতি ঝুলিয়ে ঝোড়া থেকে জল এনে দিয়েছে। ওদিকেটা টিনের চালায় রান্নার জায়গা, সেখানে কাঠের উনুনে রান্নাও চাপিয়ে দিয়েছে। লোকটা কম কথা বলে, তবে কাজটা ঠিকঠাক করে। ক্লান্ত দেহ, তাই দুপুরে খাওয়ার পর বেশ ছোটোখাটো ঘুম দিয়ে উঠেছি। তখন রোদের তেজও কমে গেছে, চারদিকে উঁচু পাহাড়। বিকাল হতেই সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায়, তাই বিকাল এখানে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সন্ধ্যার ছায়া নামে বন পাহাড়ে। বাংলোর বাগানের বাইরে ঠিক পাহাড়ের গায়ে একটা সুন্দর বসার জায়গাও আছে। কাঠের পাটাতন করা একটা ছোট্ট বারান্দা, ঠিক মতো আর কি। ঠিক বারান্দাও বললে ভুল হবে, তবে সুন্দর একটা জায়গা। নিচ থেকে গাছগুলো মাথা পায়ের কাছে এসে ঠেকেছে। সেখানে বসে আছি, বাতাসে ঘোরাফেরা, পাখিদের কলরব শোনা যায়। সুখারাম কাজে বেশ নিপুণ। বিকালে চাটা এখানেই এনে দিল। সবজি রাতের খাবার বানিয়ে রেখে যাব, খেয়ে নেবেন। আমাকে বস্তিতে ফিরতে হবে সন্ধ্যার পরে। অবাক হই, রাতের বাংলোয় থাকবে না? সুখারাম বলে, नहीं साहब जी, घर ही आना है, फिर सुबह में चले आएंगे हम। সমীর বলে, রাতে এখানে থাকবে না তুমি? না সাব, ঘর হি আনা হ্যায়। লোকটা তার মতামত জানিয়ে চলে গেল। আমি বলি, লোকটা ওইভাবে চলে গেল কেন? সমীর বলে, তাহলে রাতে আমরা 2 জন এখানে থাকবো একা? আমি বলি, থাকবো। আরে বাবা, এক ঘুমেই রাত কাবার হয়ে যাবে। কি করে রাত কাটানো গেল টেরই পাবি না। তখন সবে সন্ধ্যা নামছে। তারাগুলো মেঘমুক্ত আকাশের এখানে ওখানে জলজল করছে। স্তব্ধ বাতাসে নদীর কলকল শব্দ শোনা যায়। বাতাসে মহুয়া সুবাস যেন মাতাল করে দেয়। সুখারাম তার রাতের খাবার পোটলায় বেঁধে যাওয়ার জন্য তৈরি। বলে সে, আওয়াজ চলে साहब जी, थोड़ा होशियार रहेगा, अभी अंदर जाइए, बाहर में हाथी भालू भी आता है इधर। সাবধানবাণী শুনিয়ে সেই হনহন করে চলে গেল। সারা বাংলোয় আমরা 2টি প্রাণী। চারদিকে অন্তহীন স্তব্ধতা। পাহাড়ে নিচেই বনভূমি। বন কাঁপিয়ে শাঁখের আওয়াজের মতো শব্দ ভেসে আসে। বুনো হাতির পাল কালো পাথরের মতন চলমান কয়েকটা জীব নদীর জল খাচ্ছে। উপর থেকে অস্পষ্ট দেখা যায় তাদের। সমীর বলে, বুনো হাতির পাল, তাই না রে? আমরাও একবার উঠে বাংলোয় চলে আসি। বাইরে থাকাটা সত্যি নিরাপদ নয়। কে জানে, ভাল্লুকও আসবে মহুয়া ফুল খেতে। হ্যারিকেনে ম্লান আলো জ্বলছে। ঘরের ভিতর পুঞ্জ পুঞ্জ ছায়া, আলোর আভাস।
আমাদের চলমান ছায়াগুলো যেন রহস্যময় হয়ে কি বিচিত্র শিহরণ তোলে মনে। দুজনে পাশাপাশি বসে যেন কি অজানা একটা ভয়ে কথা বলতেও ভুলে গেছি। মন থেকে সেই অহেতুক আতঙ্কের ভাবনা ছেড়ে ফেলার জন্য বলি, চল পেশেন্স খেলি, তাস বের কর। রাত তো সবে 8টা। সমীর ব্যাগ থেকে তাস বের করে, কিন্তু খেলাতেও মন বসে না। স্তব্ধ বাংলোয় আমরা ছাড়াও যেন আর কারোর অস্তিত্ব টের পাই। দরজায় যেন শব্দ ওঠে, খট খট খট। ক্ষীণ চাঁদের আলোয় দেখা যায় জানালার বাইরে গাছগাছালি। কে যেন ডাকছে। সমীর দরজা খুলতে যাবে, আমি বাধা দিই, দাঁড়া, কে এলো আগে দেখি। জানালা দিয়ে টর্চের আলো ফেলতে দেখা যায় একটা বড় সড়ো কালো লোমশ ভাল্লুক বারান্দায় উঠে এসে পিছন দিয়ে দরজার ধাক্কা মারছে। সমীরকে বলি, কাকে দরজা খুলে ঘরে আসতে দিচ্ছিলি দেখ। ভাল্লুকটা তখন দরজা ঠেলেই চলেছে নির্বিকারভাবে। ওকে তাড়াতে হবে। একটা খবরের কাগজ পাকিয়ে আগুন ধরিয়ে বাইরে জানালা দিয়ে তার দিকে ছুঁড়ে দিতে আগুন দেখে সে পালালো। সমীর বলল, কি সর্বনাশ হতো বলতো। তখন কিছুটা সাহস আমরা ফিরে পেয়েছি। রাতের খাবার পর দুজনে শুয়ে শুয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। হারিকেনটা তবু জেলে রেখেছি টিম টিম করে। রাত কত হবে জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। সন্ধ্যার পর আকাশে কখন মেঘ জমেছিল দেখিনি। রাতে সেই মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকে ঘুম ভেঙে যায়। দুজনেই উঠে পড়েছি। দমকা হাওয়ায় জানালাটা খুলছে আর বন্ধ হচ্ছে। খোলা জানালা দিয়ে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত অরণ্য পর্বত যেন মোহময়ী হয়ে উঠেছে। সেই দৃশ্য দেখার জন্যে জানালার সামনে এসেছি। ওদিকে বদ্ধ ঘরে বেশ কয়েকটা জানালা ছিল। সেই ঘরটাই চেয়েছিলাম থাকার জন্য। সুখারাম ওই ঘরের চাবি খোলেনি। ওটা নাকি ভিআইপি রুম। জানালার সামনে দাঁড়িয়ে তাণ্ডব দেখছি। হঠাৎ ওপাশে বন্ধ ঘরের দরজাটা সপাটে খুলে গেল। দেখি একজন লম্বা চওড়া লোক, পরেন দামি স্যুট, হাতে একটা ওয়াকিং স্টিক, মাথায় হ্যাট নিয়ে বারান্দায় বের হয়ে এদিকে এগিয়ে আসছে। সমীর বলে, হ্যাঁ রে, কেউ এসেছে নাকি? ভদ্রলোক এদেশি নন, বিদেশি। তবে তার মুখ চোখ দেখলে কেমন আতঙ্ক বোধ হয়। চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে। চলছে কেমন অস্বাভাবিক ভঙ্গিতে। জানালার কাছে এসে দাঁড়ালো সে, দেখছে এদিক সেদিক। এই সময় দমকা হাওয়ায় জানালাটা বন্ধ হয়ে যায়। আমিও লাফ দিয়ে ঘরে আসি। খোলা জানালাটা এবার ছিটকিনি খুলে যায়। ওদিকে বন্ধ দরজাও হাওয়ায় প্রচণ্ড লাথিতে খুলে গেছে। বিদ্যুতের ঝলকে দেখতে পাই চোখের তারা দুটো যেন জ্বলছে লাল অঙ্গারের মতন। আমাদের দিকে এগিয়ে আসছে, হাতের লাঠিটা শক্ত করে তুলে। সমীর ভয়ে খাটের নিচে, আর সাহেবের উদ্যত লাঠি পড়েছে বিছানায়। সমীর থাকলে হয়তো ঘাড়েই লাঠির আঘাত পড়তো। এই আক্রমণে আমি হতচকিত হয়ে চিৎকার করি, কে আপনি? মারতে চান কেন? লোকটা এবার সমীরকে বের করে নিজের পকেট থেকে রিভলভার বের করতে সমীর নিমেষের মধ্যে খোলা দরজা দিয়ে বের হয়ে ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ালো। সাহেবও তার পিছু নিয়েছে। ওরা বের হতে আমি ভাবছি সমীরকে কেন মারতে এলো লোকটা। বাইরে তখন চলছে মেঘের গর্জন। সমীর সমীর কোথায় গেল জানি না। হঠাৎ একটা দমকা হাওয়ায় জানালাটা খুলে গেল। বিদ্যুতের আলোয় দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন সেই মূর্তি, হাতে পিস্তল। এবার তার চোখে বিজয়ীর হাসি। গলার স্বরটা কেমন গম্ভীর ও ফ্যাঁসে। আমাদেরকে পিস্তল উঁচিয়ে বলে, একটা ব্যবস্থা করেছি, এ আর তোমার পালা।
সাহেব যে ভালো বাংলা জানেন তা বোঝা গেল। আমি তখন ঘামছি। রাত দুপুরে নির্জন বাংলোয় কোন খুনির পাল্লায় পড়লাম আমি জানি না। সাহেব গর্জে উঠলে পিস্তল তুলে, কামান কামান, তোমার জন্য অন্য ব্যবস্থা করছি, এখানেই সব ব্যবস্থা আছে। ওর কণ্ঠস্বরে যেন একটা কি শক্তি আছে। লোকটা একবার আমাকে নিয়ে বন্ধ দরজার কাছে আসে। তখনও ঝড়ের তাণ্ডব চলছে, বৃষ্টির দাপটে বারান্দায় ভিজে গেছে। আমি বলির পাঁঠার মতন কাঁপতে কাঁপতে চলেছি। সাহেব আমাকে ওর দিকের ঘরে নিয়ে যাচ্ছে, জানি না কি করবে। ঘরের টেবিলটা মেঝের মাঝখানে, দেখি কড়িকাঠ থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে। ওটা ফাঁস নয়, যেন মৃত্যু ফাঁদ। সাহেব বলে, এবারে টেবিলে উঠে গলার ফাঁসটা পরে নাও, আমি টেবিলটা সরিয়ে নেব। অমনি দু তিনটে ছটকা, বাস, ক্লিয়ার, কাম অন ইউ ব্লাডি ফুল। এভাবে মরতে রাজি নই। এক পাশে ফাঁসির দড়ি, অন্যদিকে রিভলভারের বুলেট। মৃত্যুকে এত কাছ থেকে দেখবো ভাবিনি। সমীরকেও শেষ করে দিয়েছে, এবার আমাকে শেষ করবে। আমি কিছু বলার চেষ্টা করছি, সাহেব হেসে ওঠে, নো মার্সি, আমার কেউ দয়া করেনি, আমিও করব না, ফিনিশ, কাম অন। এবার সেই শক্ত হাতে আমার গলাটা ধরে, ঠান্ডা বরফের মতো হাত, মাংস নেই, যেন হাড়ের সমষ্টি। ওর সংস্পর্শে সারা দেহ শিউরে ওঠে। আমাকে সে টেবিলে তুলেছে, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না। কাদের কোলাহলে আর ঠান্ডা জলের ঝাপটায় চোখ মেলে দেখি সামনে সমীর আর বেশ কয়েকজন লোক। সমীর বলে, কেমন আছিস, ঠিক আছিস তো? আমি অপলক চেয়ে আছি ওর দিকে। তখন ভোরের আলো ফুটেছে, ঝড়ও থেমে গেছে। আমি জিজ্ঞাসা করি, সেই খুনি সাহেবটা কোথায় রে? এবার এগিয়ে এসে এখানকার রেঞ্জার অফিসার, তিনি বললেন, বন বাংলো থাকতে সাহেব ভূত বাংলায় এসেছিলে? অবাক হই, সাহেব ভূত? অফিসার বলেন, এখানে সোনার খনির প্রজেক্ট নিয়ে এক সাহেব এসেছিলেন। তিনি এই বাংলো তৈরি করেন, তারপর প্রজেক্ট ফেল করায় দেউলিয়া হয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। এখনো নাকি তার আত্মা ঝড় বৃষ্টির রাতে সজীব হয়ে ওঠে। এভাবে আগেও এই বাংলোয় অনেকেই মারা গেছে। সমীরবাবু গিয়ে খবর দিতে আমরাও এসে দেখি আপনি টেবিলের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি সর্বনাশ যে হতো কে জানে। সকালের আলো ফুটেছে, মেঘমুক্ত আকাশ, বৃষ্টির জলে সব মালিন্য মুছে শাল পিয়ালের বনে সবুজের স্নিগ্ধতা। আমরা সেই ভূত বাংলো থেকে বেরিয়ে বন বাংলোয় এসে উঠলাম। গত রাতের দুঃস্বপ্নের কথা ভুলে এই অরণ্য পর্বতের চির সবুজ রূপকে উপভোগ করার সুযোগ আর হারাতে চাইনি। ভারতে দিয়ে এসেছো, খুব ভালো লাগছে। এবার বলো তোমাদের কিরকম লাগলো দুটোর গল্প। দুটো দু ধরনের গল্প, একটি ছিল ভূতের পাল্লায় আর একটি ছিল ডাবল রোল। মানবিকা দিয়ে এসেছো, ভালো লেগেছে? চেষ্টা করেছি তোমাদেরকে গল্প পাঠ করে শোনাতে, আমার মতন করে আর কি। তবে যেহেতু গলাটা এখনো সম্পূর্ণ সারেনি, তাই মাঝে মাঝে ভীষণই অস্বস্তি হয়েছে, নিজ গুণে ক্ষমা করে দিও। অনেক রাত হলো, এবার আমাকে ছুটি দাও। সামনের দিন আবার আসবো নতুন ধরনের গল্প নিয়ে। চেষ্টা করব তোমাদের নতুন কিছু গল্প পাঠ করে শোনাতে এবং একটু অন্য ধরনের। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো,
সিজন চেঞ্জ, বুঝতেই পারছো আমি অনেক দিন ধরেই ভুগছি। ভালো থেকো, আজকে আমাকে বিদায় দাও। শুভরাত্রি, নমস্কার।